দেখো আমরা এখন সিএফটি অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড থিওরি তথা ক্রিস্টাল ফিল্ড বিভাজন তত্ত্ব এইটি শুরু করছি। ভিভিটি তথা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা জটিল যৌগের জটিল আয়নগুলোর কেন্দ্রীয় স্তরের তাদের গঠন জ্যামিতিক বিন্যাস পেয়েছিলাম, কিন্তু কিছু কিছু তথ্য ওখান থেকে পাওয়া যায়নি। যেমন চৌম্বকধর্মিতা, কেন কিছু কিছু জটিল যৌগ চৌম্বকধর্মী হয়, আবার বর্ণময় হয় অর্থাৎ রঙিন হয়, এই ব্যাখ্যাগুলো ঠিক ওই যৌগ থেকে ওই তত্ত্ব থেকে আমরা জানতে পারিনি। অথবা কোন ক্ষেত্রে আমার স্পিন পেয়ারিং হবে, কোন ক্ষেত্রে স্পিন পেয়ারিং হবে না, এই কথাগুলো ওই ভিভিটি এর লিমিটেশন অর্থাৎ সীমাবদ্ধতার মধ্যে পড়ে যায়। তখনই ক্রিস্টাল ফিল্ড থিওরি প্রয়োজনীয়তা আসে এবং এই তত্ত্বটি প্রবর্তিত হয়। এই তত্ত্ব অনুযায়ী কয়েকটি তথ্য মনে রাখতে হবে তোমাদের। যে তত্ত্ব অনুসারে জটিল যৌগে যে ধাতব পরমাণু বা ধাতব আয়ন সেটা থাকবে সব থেকে মাঝখানে অর্থাৎ কেন্দ্রে থাকবে। তো এই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নকে ঘিরে তার চতুর্দিকে যে লিগান্ডগুলো অবস্থান করে, সেই লিগান্ডগুলো অবস্থান করে এবং এই লিগান্ডগুলোকে এক একটা পয়েন্ট চার্জ বা বিন্দু আধান রূপে কল্পনা করা হয়। তাহলে ফার্স্ট পয়েন্টে যেটা বলা হয়েছে যে এই তত্ত্ব অনুসারে জটিল যৌগে ধাতব পরমাণু বা আয়নটি মাঝখানে বা কেন্দ্রীয় স্থানে থাকে এবং ইহাকে ঘিরে থাকে লিগান্ড সমূহ। এক্ষেত্রে লিগান্ডকে বিন্দু আধান রূপে কল্পনা করা হয়। তাহলে এটা একটা ফার্স্ট পয়েন্টে ওই তত্ত্বের মূল কথাটা, যে লিগান্ডকে বিন্দু আধান আর ধাতব আয়ন বা পরমাণুটা মাঝখানে কেন্দ্রীয় স্তরে অবস্থান করবে, যেটা আমরা গঠন চিত্রতেও দেখিয়েছি। তো এবার দ্বিতীয় বক্তব্যে তা কি বলা হয়েছে না, এই তত্ত্ব অনুসারে অর্থাৎ সিএফটি তত্ত্ব অনুসারে জটিল যৌগে সমযোজী বন্ধনকে অগ্রাহ্য করা হয়েছে। তার মানে এখানে সমযোজী বন্ধনের কথা বাতিল করা হয়েছে কোন ক্ষেত্রে না, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে লিগান্ডগুলো যে অসমযোজী বন্ধন তথা বিশেষ ধরনের সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, সেই বন্ধনটিকে আয়নীয় বন্ধন রূপে কল্পনা করা হয়েছে। তার মানে এক্ষেত্রে লিগান্ড এবং ধাতব আয়ন বা পরমাণুর মধ্যে যে বন্ধন সেটা আয়নীয় বন্ধন রূপে কল্পনা করা হয়েছে, তথা এখানে একটা আকর্ষণ ও বিকর্ষণ বলের ধারণা দেওয়া হয়েছে। সেই কথাটি আমরা 2 নম্বর পয়েন্টে জানতে পারছি। দেখো 2 নম্বর বক্তব্যে যে সিএফটিতে জটিল যৌগের ক্ষেত্রে সমযোজী বন্ধনকে অস্বীকার করা হয়। এই তত্ত্বে জটিল যৌগের ধাতব আয়ন তথা পজিটিভ চার্জ বিশিষ্ট যেটা হয় ও লিগান্ডের ইলেকট্রনের মধ্যে কেবলমাত্র আয়নীয় বন্ধন, লিগান্ডের ইলেকট্রন আর কেন্দ্রীয় ধাতব আয়নের ধনাত্মক চার্জ বিশিষ্ট ধাতব আয়নের সঙ্গে বন্ধনটাকে লিগান্ড বন্ধন আয়নীয় বন্ধন তথা আকর্ষণ ও বিকর্ষণ বল আছে বলে ধরা হয়। তার মানে এখানে আকর্ষণ এবং বিকর্ষণ বলের একটা ক্রিয়াশীল বলের কথা ধারণা করা হয়েছে। তো এখন এই ধনাত্মক আধানযুক্ত ধাতব আয়ন ও লিগান্ডের যে ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেটা বন্ধনে অংশ নিচ্ছে, সেই ইলেকট্রন জোড়ের সঙ্গে আমার ধাতব আয়নের ধনাত্মক আধানের একটা আকর্ষণ বল ক্রিয়া করে। অর্থাৎ এখানে আকর্ষণ বল বলতে এটাকে বোঝাচ্ছে যে ধাতব আয়নের ধনাত্মক আধান এবং লিগান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের তথা ইলেকট্রন মেঘের সঙ্গে নেগেটিভ চার্জের সঙ্গে একটা আকর্ষণ বল ক্রিয়া করছে। এটা একটা পয়েন্টে বলা হয়েছে। দেখো এই যে আকর্ষণ বিকর্ষণ বল, যে আকর্ষণ বলটা কি না, পজিটিভ চার্জ যুক্ত ধাতব আয়নগুলি লিগান্ডের নেগেটিভ প্রান্তের মানে ইলেকট্রন মেঘ
লিগ্যান্ডে যে লোন পেয়ার রয়েছে সেই লোন পেয়ারের কথা বলা হয়েছে। তার যে নেগেটিভ চার্জের যে প্রান্তটা রয়েছে সেই নেগেটিভ প্রান্তের সঙ্গে আকর্ষণ বল মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, এটা একটা বিষয় মাথায় রাখতে হবে। আবার লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, দাতা পরমাণুর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এবং আমার কেন্দ্রীয় ধাতব আয়ন বা পরমাণু ডি অরবিটালের যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন আর ওই লোন পেয়ার, হ্যাঁ, তাদের মধ্যে একটা বিকর্ষণ বল ক্রিয়া করে, কারণ সমচার্জ, হ্যাঁ, সমাধান পরস্পরকে বিকর্ষণ করে থাকে। তাহলে এখানে আকর্ষণ আর বিকর্ষণ বল বলতে এটাই বোঝাচ্ছে যে লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এবং ধাতব আয়নের ডি অরবিটালের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে। আর এই বিকর্ষণ বলের কারণে ধাতব পরমাণু বা ধাতব আয়নের ডি অরবিটাল ডিভাইডেড হয়ে যায়, মানে বিভাজিত হয়ে যায়, স্প্লিটিং হয়ে যায়। স্প্লিটিং মানে বিভাজিত হয়ে যাওয়া। হ্যাঁ, যে এই বিকর্ষণ বল জনিত পারস্পরিক ক্রিয়া প্রধান কারণ হলো ধাতব ক্যাটায়নের ডি অরবিটালের বিভাজন, অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড বিভাজন ঘটে থাকে। এটাই হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরির কথা। দ্বিতীয় কথাটা যেটা বললাম সেটা আরেকবার দেখো, বলছি। লিগ্যান্ডের আমার দ্বিতীয় হচ্ছে বি, হ্যাঁ, বিকর্ষণ বলের ক্ষেত্রে লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এবং ধাতব আয়নের ডি অরবিটালে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে। এই বিকর্ষণ বল জনিত পারস্পরিক ক্রিয়ার প্রধান কারণ হলো ধাতব ক্যাটায়নের ডি অরবিটালের বিভাজন, অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড বিভাজন। তো এখানে আমরা একটু কথাটাকে আরেকটু সংবেক্ষণ করছি যে ক্রিস্টাল ফিল্ড বিভাজনটা কি। এখন যখন কেন্দ্রীয় ধাতব আয়ন মাঝখানে থাকে, তার চতুর্দিকে যখন লিগ্যান্ডগুলো পরিবেষ্টিত হয়, যদি ওই কল্পনা করতে হবে যে ওই অবস্থায় লিগ্যান্ডের যে ঋণাত্মক চার্জের যে বলয়টা, সেটা অর্থাৎ ঋণাত্মক আধান মানে তার ইলেকট্রনের যে আধান, ওই ধাতব আয়নের চতুর্দিকে একটা সুষম গোলক আকারের চার্জের ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড চার্জের ক্ষেত্র তৈরি করে, যেটাকে বলা হচ্ছে সুষম একটা গোলাকার বলয় তৈরি করে। এর চার্জের প্রভাবে ডি অরবিটালের কেন্দ্রীয় ধাতব পরমাণুর ডি অরবিটালের ইলেকট্রনগুলি তারা সুষম শক্তির অধিকারী হয়ে থাকে। কিন্তু এই লিগ্যান্ডের উপস্থিতিতে ওই ডি অরবিটাল তথা কেন্দ্রীয় ধাতব পরমাণুর বা ধাতব আয়নের ডি ইলেকট্রনগুলি তথা অরবিটালগুলি, পাঁচটা যে অরবিটাল রয়েছে কক্ষক, তারা সামান্য শক্তি বৃদ্ধি করে, কিছু পরিমাণ শক্তি বৃদ্ধি করে একটা বিশেষ উন্নীত শক্তিতে চলে আসে। তখন ওই স্তরটা, যে স্তরটাতে চলে আসে, সেই স্তরটা অর্থাৎ শক্তির সেই স্তরটাকে বলা হয় ব্যারি সেন্টার। ব্যারি সেন্টার আমরা চিত্র এঁকেই দেখাচ্ছি এরপরে, হ্যাঁ, পরে কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। তো সেটা বলছি। এরপর দেখো, কল্পনা করো ওই সুষম গোলকাকার যে ফিল্ড তথা তড়িৎ ক্ষেত্র কার দ্বারা গঠিত হচ্ছে না, লিগ্যান্ডে। সেটা কিন্তু যখন কেন্দ্রীয় ধাতব পরমাণুর দিকে অগ্রসর হয় তার ডি অরবিটালগুলোর কারণে, তখন কিন্তু তার সুষম গঠনটা ভেঙে যায়। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্র তথা ক্রিস্টাল ফিল্ড, ওটাকে ক্রিস্টাল ফিল্ড বলে, সুষম গোলাকার, ওই ক্রিস্টাল ফিল্ডটা কি হয়, বিভাজিত হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়, দুটো সেটে ভেঙে যায়। একটাকে বলা হয় তোমার T2 সেট, আরেকটাকে বলা হয় ই সেট। চতুস্তলকীয় যৌগের ক্ষেত্রে একটা সেট বলা হয় T2 সেট, আরেকটাকে বলা হয় ই সেট। আবার অষ্টতলকীয় ক্ষেত্রে এটাকে বলা হয় T2G সেট এবং EG সেট। এই দুটো সেটে ভেঙে যায়। T2 বা T2G সেটে তিনটা অরবিটাল, ডি অরবিটাল থাকে, এমন, আর EG সেটে দুটো অরবিটাল থাকে, বা ই সেটে, এগুলো, হ্যাঁ, এক
একই রকম টাইপের হবে, কিন্তু নামগুলো আলাদা হচ্ছে। চতুস্তলকের ক্ষেত্রে T2 আর E, আর অষ্টতলকীয় জটিল যৌগের ক্ষেত্রে T2G EG। এটা খেয়াল রাখবে যে ইজিটা দুটো থাকে, যে দুটো অরবিটাল থাকে সেটা হচ্ছে একটা dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অরবিটাল, আর একটা হচ্ছে dz স্কয়ার অরবিটাল। আর এগুলো এই তিনটা অরবিটাল হচ্ছে dxy, dyz, dyz এবং dzx। এই তিনটা অরবিটাল অর্থাৎ দুটো সেটে ভেঙে যায়, কারণ ডি অরবিটালের কক্ষকের সংখ্যা 5টা থাকে। এই 5টা হচ্ছে যাদের নামগুলো dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এবং dz স্কয়ার। এটা ক্লাস 11 এ তোমরা শিখেছো পরমাণু গঠন। তো সেটা দুটো সেটে ভেঙে যায়। এটাই হচ্ছে ক্রিস্টাল বিভাজন তথা ক্রিস্টাল ফিল্ড বিভাজন। এই হচ্ছে সিএফটির মূল তত্ত্ব বা মূল কথাগুলো, যেটা আমরা এরপরে ডি অরবিটালের অভিবিন্যাসটা দেখাচ্ছি। দেখো ডি অরবিটালের যে বিন্যাস যেটা বোঝালাম সেটা লিখেছি, এখন দেখো পড়ে। যে ডি উপকক্ষের সমস্ত কক্ষক অর্থাৎ 5টা কক্ষক, যেটা অলরেডি তোমরা ক্লাস 11 এ অরবিটালের অভিবিন্যাস শিখেছো। dxy, dyz, gzx, dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, dz স্কয়ার। তাহলে ডি উপকক্ষের সমস্ত কক্ষক মানে 5টি কক্ষক, এগুলো বললাম dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, dz স্কয়ার। এগুলো পরস্পর কিন্তু সদৃশ নয়, সবগুলো একই রকম নয়। এই ডি কক্ষকগুলি 3 ডাইমেনশনালি অর্থাৎ ত্রিমাত্রিক ভাবে বিন্যাসের ভিত্তিতে দুটি সেটে বিভক্ত করা হয়, যাদের একটা সেটকে বলা হচ্ছে T2G বা T2 সেট, আরেকটাকে বলা হচ্ছে EG বা E সেট। অষ্টতলকীয় কোঅর্ডিনেশন তথা অক্টাহেড্রান কোঅর্ডিনেটেড যে স্টেট তথা এন্টিটি, কোঅর্ডিনেশন এন্টিটির ক্ষেত্রে এই দুটো সেটকে T2G EG সেট বলা হচ্ছে। তাহলে অষ্টতলকীয় কোঅর্ডিনেশন এন্টিটির ক্ষেত্রে এই সেট দুটোর নাম হচ্ছে T2G EG সেট, এবং চতুস্তলকীয় কোঅর্ডিনেশন এন্টিটির ক্ষেত্রে উহাদের T2 এবং E সেট বলা হচ্ছে। কেমন ক্লিয়ার হলে? এবার আমরা অরবিটালগুলোর অভিবিন্যাস দেখাচ্ছি। দেখো এখানে প্রথমে 3টা ডি কক্ষক দেখাচ্ছি, যে ডি উপকক্ষের কক্ষকের মধ্যে এটা দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাদের মাঝ বরাবর, দুটো অক্ষের মাঝ বরাবর এখানে লোবগুলো রয়েছে। অর্থাৎ এই অরবিটালে 4টা লোব রয়েছে মোট, এই এক জোড়া, এই এক জোড়া। এই লোবগুলো কিভাবে প্রসারিত রয়েছে? দুটো অক্ষের মাঝামাঝি। এটা হচ্ছে এক্স ওয়াই এর বলে, এই জন্য নামটা হলো dxy। এটার ক্ষেত্রে ঠিক অনুরূপ yz, এটা y অক্ষ আর এটা z অক্ষ, ঠিক একই ভাবে রয়েছে, যাকে বলা হচ্ছে dyz। এটা xz, দ্যাট ইজ এটা হচ্ছে আমার dxz বা zx বলতে পারো। তাহলে এই তিনটি কক্ষক সদৃশ রয়েছে কি না, দুটো অক্ষের মাঝ বরাবর ওদের লোব, অরবিটালের লোবগুলো অবস্থান করে। তো এক জোড়া লোব অবস্থান করছে এইভাবে। এই তিনটা সেটে, তিনটা কক্ষক, ডি কক্ষকের সেট, একটা সেট, এই সেটটার নাম হয়ে গেল অষ্টতলকীয় ক্ষেত্রে কি T2G সেট, আর চতুস্তলকীয় ক্ষেত্রে কি T2 সেট। তাহলে এই তিনটা সেটের কথা আমরা বলেছি, এখানে সেই বিবরণটা দিয়েছিলাম যে T2 সেট আর E2 সেট। আর T2 বা T2G সেট বাদেও আরেকটা যেটা বললাম EG সেট এবং অথবা E সেট, সেটা কি ধরনের না, সেটা লক্ষ্য করো। এই দুটো অক্ষ, একটা অক্ষ মনে করো x আর একটা y। এবার এক্ষেত্রে লোবগুলো আমার এই বরাবর বিন্যস্ত রয়েছে, অর্থাৎ অক্ষ বরাবর বিন্যস্ত থাকার কারণে একটা লক্ষ্য রাখবে, এক্ষেত্রেও ঠিক এটার ক্ষেত্রেও যে দুটো অক্ষ বরাবর এই লোবগুলো বিন্যস্ত আছে। অর্থাৎ এখানে x y এর উপর দিয়ে আছে, এটার নাম dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার,
এই ডি কক্ষকটার নাম। আরেকটি কক্ষক রয়েছে ওই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে লক্ষ্য করবে যে জেড অক্ষ বরাবর কিভাবে রয়েছে না, এইটা যদি আমরা জেড অক্ষ ধরি, এই অক্ষটার নাম দিলাম কি না জেড অক্ষ, অর্থাৎ জেড অক্ষ বরাবর বরাবর হচ্ছে এই কক্ষকটা অবস্থান করছে, তার লোব দুটো, আর আরেকটা গোল আকারে বলয়াকার লোব রয়েছে, বলয়াকার লোব রয়েছে, অর্থাৎ এইভাবে স্ফেরিক্যাল একটা রাউন্ড হয়ে চলে গেছে। এটার নাম ডি জেড স্কয়ার অরবিটাল। এটাও তোমরা ক্লাস 11 শিখেছো। তাহলে এই যে দুটো কক্ষক, এই দুটো কক্ষক মিলে আরেকটা সেট, যেটার নাম আমরা বললাম অষ্টতলকীয় ক্ষেত্রে ইজি সেট, ইজি সেট অথবা চতুস্তলকের ক্ষেত্রে ই সেট। তাহলে এইভাবে আমরা ডি অরবিটালের যে বিভাজন দুটো সেট, সেটাতে আমরা বোঝাতে পারলাম। তাহলে নেক্সট টপিকে আমরা যাব, এরপরে ক্রিস্টাল ফিল্ড বিভাজনের সম্পর্কেও আলোচনা করতেছি আমরা এরপরেই। তাহলে ক্রিস্টাল ফিল্ড বিভাজন অর্থাৎ সিএফএস যেটা বলছি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, এটা কি না, লিগ্যান্ডের অনুপস্থিতিতে, তার মানে লিগ্যান্ড যখন যুক্ত হচ্ছে না কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে, তখন সেই লিগ্যান্ডের অনুপস্থিতিতে তথা মুক্ত ধাতব পরমাণু বা ধাতব আয়নের যে ডি কক্ষ রয়েছে, তার সব ডি কক্ষের শক্তিগুলো কি হবে, সমান হবে। হ্যাঁ, যখন লিগ্যান্ড থাকছে না তখন কিন্তু কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের ডি অরবিটালের সমস্ত যে কক্ষক, 5টা যে কক্ষক রয়েছে, তাদের সবাই কিন্তু শক্তি সমান থাকে, সুষম শক্তির অধিকারী হয়। এর ফলে কি হয় না, ডি কক্ষে উপস্থিত যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রন দ্বারা যে তড়িৎ ক্ষেত্র তথা নেগেটিভ চার্জের যে একটা ক্ষেত্র তৈরি হয়, সেটা সুষম গোলাকার ঋণাত্মক চার্জগ্রস্ত হয়। তার মানে সেটা একটা সুষম গোলাকার অর্থাৎ বলয় আকারে, হ্যাঁ, একটা সুন্দর সুষম গোলাকার মানে প্রতিসাম্য সিমেট্রিক স্ফেরিক্যালি অবস্থায় থাকে। কিন্তু যখন লিগ্যান্ড উপস্থিত হয়, অর্থাৎ লিগ্যান্ড যখন যুক্ত হওয়ার জন্য কেন্দ্রীয় ধাতব পরমাণুর দিকে এগিয়ে আসে, তখন লিগ্যান্ড দ্বারা যে তার যে তড়িৎ ক্ষেত্র, তার মানে লিগ্যান্ডের তো ইলেকট্রন আছে, কাজে সে তো ইলেকট্রন দাতা, তার দাতা পরমাণুর যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রন দ্বারা যে সৃষ্ট তার যে তড়িৎ ক্ষেত্র, সেটা কিন্তু প্রতিসাম্যতা নেই, তার গোলাকার হচ্ছে প্রতিসাম্যতা না থাকার জন্য কি হচ্ছে না, এই ডি অরবিটাল গুলো বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ তাদের শক্তির মান পরিবর্তিত হয়ে যায়। কার না, ধাতব পরমাণু বা আয়নের ডি অরবিটালের যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলোর শক্তির তারতম্য ঘটে যায়, পার্থক্য ঘটে যায়, অর্থাৎ এর ফলে ডি কক্ষকগুলো দুটো সেটে ভেঙে যায়, বিভাজিত হয়ে যায়, দ্যাট ইজ স্প্লিটিং হয়ে যায়। এটাই হচ্ছে আমার ক্রিস্টাল ফিল্ড বিভাজন বলা হচ্ছে। তার দুটো সেট তো তোমরা জানো, অলরেডি শিখেছো, এক্ষুনি বললাম, T2G বা T2 সেট একটা, আর একটা ইজি বা ই সেট একটা, এই দুটো সেটে বিভাজিত হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, সেটাই আমরা বলছি ক্রিস্টাল ফিল্ড বিভাজন। তাহলে এখানে দেখো সেই কথাটাই লিখেছি, লিগ্যান্ডের অনুপস্থিতিতে অর্থাৎ মুক্ত ধাতব পরমাণু বা আয়নে কোন নির্দিষ্ট শক্তি স্তরে উপস্থিত সবকটি ডি কক্ষকই সমশক্তি সম্পন্ন থাকে। যখন লিগ্যান্ড থাকে না, তার কেন্দ্রীয় ধাতব পরমাণুর সমস্ত ডি কক্ষক গুলো কি হচ্ছে, একই শক্তির হয়, সমশক্তি সম্পন্ন থাকে। ফলে ডি কক্ষকে উপস্থিত ইলেকট্রন সমূহ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্র সুষম গোলাকার ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তার মানে সুষম গোলাকার একটা নেগেটিভ চার্জের ফিল্ড, ক্রিস্টাল ফিল্ড বলতে পারি আমরা, একটা চার্জের ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। আচ্ছা,
কিন্তু লিগ্যান্ড সমূহের আগমন ঘটলে লিগ্যান্ড সমূহের দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্র তথা ক্রিস্টাল ফিল্ড অর্থাৎ লিগ্যান্ডের যে ক্রিস্টাল ফিল্ড সেটা কিন্তু গোলাকার প্রতিসাম্যতা নেই, অর্থাৎ সুষম নয়, সুষম গোলাকার নয়, অর্থাৎ মানে বিকৃত, গোলাকার আকারটা বিকৃত হয়ে যায়। সেটাকে বলা হচ্ছে গোলাকার প্রতিসাম্য না থাকায় ধাতুর পরমাণু বা আয়নের বাইরে অর্থাৎ বহিস্থ ডি কক্ষের ডি ইলেকট্রনগুলির শক্তি তারতম্য ঘটে। অর্থাৎ এই প্রতিসাম্যতা না থাকার জন্য কি হচ্ছে, কম বেশি শক্তি বন্টিত হয়ে যায় অরবিটালের দ্বারা, অরবিটাল বলছি লিগ্যান্ডগুলোর দ্বারা। তার ফলে ডি কক্ষকগুলো কি হচ্ছে, বিভাজিত হয়। ব্র্যাকেটে লিখেছি দেখো, দুটি সেটে বিভাজিত হয়, তথা T2G বা T2 একটা সেট এবং EG বা E সেটে বিভাজিত হয়। একেই ক্রিস্টাল ফিল্ড বিভাজন তথা CFS বা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং বলা হয়। তাহলে এই হলো ক্রিস্টাল ফিল্ড বিভাজন। আমরা এর প্রপার ওয়েতে চলে যাব, অর্থাৎ টেট্রাহেড্রান এবং অক্টাহেড্রান এই দুটো ক্লাসের যৌগগুলো, জটিল যৌগগুলোর ক্ষেত্রে কিভাবে ক্রিস্টাল ফিল্ড বিভাজন ঘটে সেটা আমরা এর পরের টপিকে আলোচনা করছি এখনই। তাহলে দেখো, চতুস্থলকীয় জটিল যৌগের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড বিভাজনটা কিভাবে হয় লক্ষ্য করো। এই চতুস্থলকীয় গঠনে, তার মানে জটিল যৌগের চতুস্থলকীয় যে গঠন কাঠামোতে লিগ্যান্ডগুলো কি করে না, এই কেন্দ্রীয় ধাতব আয়নের সেই যে ডি অরবিটাল রয়েছে, তার দুটো অক্ষে মাঝ বরাবর, অর্থাৎ সেই যে 3 ডাইমেনশনের কথা বলা হচ্ছে, 3 মাত্রিকের কথা, তো লিগ্যান্ডগুলো দুটো অক্ষের মাঝ বরাবর কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের দিকে অগ্রসর হয়। এর ফলে অক্ষদ্বয়ের মাঝ বরাবর বিন্যস্ত যে ডি কক্ষকগুলো রয়েছে, সেগুলো 3টি কক্ষক রয়েছে, আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম, DXY, DYZ এবং DZX। তাহলে এই 3টি কক্ষক কি হবে না, বেশি বিকর্ষিত হবে, কারণ লিগ্যান্ডের ইলেকট্রন ফিল্ড দ্বারা ওই অরবিটালগুলো তিনটে ডি অরবিটাল বেশি বিকশিত হবে। তার ফলে ওই 3টি কক্ষক অধিক শক্তির অধিকারী হয়, তার মানে ওদের শক্তি বৃদ্ধি পায়। অপরদিকে অক্ষ বরাবর বাকি যে দুটি কক্ষক ডি কক্ষক রয়েছে, DX² - একটা আর একটা DZ², তারা কিন্তু কম বিকশিত হবে। তার ফলে তাদের শক্তির হ্রাস হয়, তার মানে শক্তি তাদের কমে যায়। তার মানে এই কথাটি মাথায় রাখতে হবে যে 3টি কক্ষক অধিক শক্তির অধিকারী হয় আর 2টি কক্ষক কম শক্তির অধিকারী হয়। তার মানে এখানে T2 সেটটা উচ্চ শক্তি স্তরে উন্নীত হবে এবং ই সেটটি নিম্ন শক্তি স্তরে উন্নীত হবে। আর ব্যারি সেন্টার অলরেডি আমরা আগে একবার উল্লেখ করেছিলাম যে লিগ্যান্ডের উপস্থিতিতে কেন্দ্রীয় ধাতব পরমাণু বাইরের ডি কক্ষকগুলি শক্তি বৃদ্ধি করে একটি উন্নীত স্তরে চলে আসে, সেই স্তরটিকেই বলা হচ্ছে ব্যারি সেন্টার। সেই ব্যারি সেন্টারের উপরে থাকবে T2 সেট আর ব্যারি সেন্টারের নিচে থাকবে ই সেট। এই কথাটি এখানে আমরা ক্রিস্টাল ফিল্ড বিভাজনটা বললাম যেটা, সেটা এখানে আমরা লিখেছি আর ডায়াগ্রাম অর্থাৎ চিত্র এঁকেও দেখাবো এক্ষুনি। দেখো, চতুস্তলকীয় গঠনে লিগ্যান্ডগুলি দুটি অক্ষের মাঝ বরাবর কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের দিকে অগ্রসর হয়। দুটি অক্ষের মাঝ বরাবর, এর ফলে অক্ষদ্বয়ের মাঝ বরাবর বিন্যস্ত ডি কক্ষকগুলি, কোন কোন কক্ষক, DXY, DYZ, DZX, অধিক বিকর্ষিত হয়ে থাকে এবং ইহাতে ওই কক্ষকগুলির শক্তি বৃদ্ধি পায়। অন্যদিকে অক্ষ বরাবর বিন্যস্ত ডি কক্ষকগুলি, মানে দুটো কক্ষক, DX² - একটা কক্ষক এবং DZ² কম বিকর্ষিত হয়, ফলে এদের শক্তি হ্রাস হয়, কারণ এরা শক্তি ত্যাগ করে কিছু। আচ্ছা, কাজেই চতুস্থলকীয় জটিল যৌগে
ক্রিস্টাল ফিল্ড বিভাজনে ব্যারি সেন্টারের উপরে T2 মানে DXY, DYZ, DZX সেটটি এবং নিচে মানে ব্যারি সেন্টারের নিচে E অর্থাৎ DX স্কয়ার মাইনাস Y স্কয়ার এবং GZ স্কয়ার সেট বা কক্ষকগুলি অবস্থান করবে। এবার এই দুটো সেটের যে শক্তির স্তর, তাদের যে শক্তির পার্থক্য, সেই পার্থক্যটাকে বলা হয় তোমার ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি অর্থাৎ CFSE। হ্যাঁ, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, একে ডেল্টা দ্বারা সূচিত করা হয়। আর এই চতুস্তলকের ক্ষেত্রে ডেল্টা টি, টিটা শব্দটা কেন নিচ্ছে না টেট্রা, হ্যাঁ টেট্রাহেড্রালের টি টার্মটা ব্যবহার করা হয়। আর এই ডেল্টা টি এর মান তথা ডেল্টার মান কত না 10 ডেকয়, ডেকয় একক দিয়ে এই এনার্জিটাকে প্রকাশ করা হয় DQ। যেটা আমি এখানে বলেছি দেখো এই কথাটাই যে T2 এবং E সেটের মধ্যবর্তী শক্তির ব্যবধানকে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি দ্যাট ইজ CFSE বলা হয়। ইহা ডেল্টা বা এক্ষেত্রে ডেল্টা টি, টিটা হচ্ছে টেট্রাহেড্রাল চতুস্তলককে বোঝাচ্ছে, দ্বারা সূচিত করা হয়, যেখানে ডেল্টা অথবা ডেল্টা টি এর মান 10 ডেকয় DQ, হ্যাঁ ক্যাপিটাল ডি স্মল কিউ দ্বারা সূচিত করা হয়। তাহলে এর ডায়াগ্রাম অর্থাৎ ছবিটা এঁকে আমরা দেখাচ্ছি, লক্ষ্য করো। তাহলে দেখো চতুস্তলকীয় জটিল যৌগের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড বিভাজনের যেটা বুঝিয়েছি তার রেখাচিত্রটা কেমন হয় এঁকে দেখালাম। দেখো আমরা একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নিক প্রাথমিক যে মুক্ত অবস্থায় যখন লিগ্যান্ড ছিল না তখন তার ডি কক্ষকের শক্তি স্তরগুলো, ডি কক্ষকগুলো সবগুলো সমশক্তি সম্পন্ন ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল, যেটা আমি অলরেডি এখানে লিখেছি। দেখো আগে দেখো লক্ষ্য করে এই উল্লম্ব রেখার বরাবর শক্তি অক্ষ ধরা হয়েছে, অর্থাৎ এটাকে শক্তি বলে ধরেছি, উচ্চতাকে শক্তি। এবার দেখো লিগ্যান্ডের অনুপস্থিতিতে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সমশক্তি সম্পন্ন ডি কক্ষক, অর্থাৎ এই 5টা কক্ষক রয়েছে ডি কক্ষক, এরা প্রত্যেকটা সমান শক্তির যখন লিগ্যান্ড ছিল না, অনুপস্থিতি। এবার লিগ্যান্ডের উপস্থিতি, যখন লিগ্যান্ডের সুষম গোলাকার তড়িৎ ক্ষেত্র তথা ক্রিস্টাল ফিল্ডের উপস্থিতিতে এই কক্ষক ডি কক্ষকগুলি উচ্চ শক্তি স্তরে উন্নীত হয়েছে এবং সেটাকে বলা হচ্ছে ব্যারি সেন্টার। ব্যারি সেন্টার অর্থাৎ এই উচ্চতায় উঠেছে, অর্থাৎ এখান থেকে দেখো শক্তির উচ্চতা বাড়লো, অর্থাৎ এই যে উচ্চতায় ছিল এটা এখন উচ্চতা বেড়ে গেল। তার মানে এটা বলেছি দেখো গোলাকার ক্রিস্টাল ফিল্ডের প্রভাবে ডি কক্ষকগুলি বৃদ্ধিপ্রাপ্ত শক্তি স্তর। এই গোলাকার ক্রিস্টাল ফিল্ডটা কার? লিগ্যান্ডের উপস্থিতিতে। লিগ্যান্ডের যে গোলাকার সুষম ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র ছিল তার দ্বারা এটা উচ্চ শক্তি স্তরে উন্নীত হলো। কোনটা না ধাতব পরমাণু বা আয়নের আমার হচ্ছে ডি কক্ষকের 5টা শক্তি স্তর তথা 5টা কক্ষক, এবং সেটা ব্যারি সেন্টারে পৌঁছলো। এটা অবশ্যই একটা কাল্পনিক বা কল্পনা করে নেওয়া হয়, এই জন্য এটাকে কাল্পনিক বলেও আমরা চিহ্নিত করেছি। দেখো এরপর কি হয় না এটা তো চতুস্তলকের গঠন, তার মানে চতুস্তলকের 4টা শীর্ষবিন্দুতে আমার হচ্ছে লিগ্যান্ডগুলো উপস্থিত হয়। তারপরে তখন কিন্তু ওই গোলাকার ক্রিস্টাল ফিল্ডটা ভেঙে গিয়ে চতুস্তলকীয় ক্রিস্টাল ফিল্ড হয়। তার মানে অসম বা প্রতিসাম্যতা নেই, তার ফলে হচ্ছে ক্রিস্টাল, এক্ষেত্রে দেখো এই ক্রিস্টাল ফিল্ড তথা এই যে ডি অরবিটাল দুটো সেটে বিভক্ত হয়েছে, যেটা আমরা অলরেডি বুঝিয়েছিলাম যে তার মধ্যে উচ্চ শক্তি স্তর T2 আর নিম্ন শক্তি স্তর E সেট, অর্থাৎ DXY, DYZ, DZX এই 3টা অরবিটাল। এক্ষেত্রে T2 সেটে উচ্চ শক্তি স্তর, তার মানে শক্তি স্তর বেড়ে গেল, ব্যারি সেন্টার থেকে উচ্চ শক্তি স্তরে চলে গেল। আর লক্ষ্য করো অপরদিকে নিম্ন শক্তি স্তর DX স্কয়ার Y স্কয়ার একটা অরবিটাল, আর একটা অরবিটাল বা কক্ষক হচ্ছে DZ স্কয়ার। এই দুটো কক্ষক নিম্ন শক্তি স্তর মানে ব্যারি সেন্টার থেকে নিচে শক্তি স্তরে নেমে গেল। এবার এই কথাটা এখানে লিখেছি, টেট্রাহেড্রাল ক্রিস্টাল ফিল্ডের কার ওই যে লিগ্যান্ডের দ্বারা গঠিত গঠনটা কি ছিল? চতুস্তলকীয় গঠন।
তার মানে সেই চতুস্তলকীয় ক্রিস্টাল ফিল্ডের প্রভাবে ডি কক্ষকগুলির বিভাজন, অর্থাৎ এই দুটো সেটে ক্রিস্টাল ফিল্ড বিভাজিত হয়েছে। এই হচ্ছে তাদের কথা বলা হলো। আর লাস্টে যেটা বুঝিয়েছিলাম যে T2 এবং E সেটের মধ্যবর্তী শক্তির ব্যবধান, অর্থাৎ এই উচ্চতা, অর্থাৎ এখান থেকে যে শক্তি আর এই শক্তিটাকে বিয়োগ করলে তথা এই মানটা পাওয়া যায়, সেটাকে ডেল্টা টি বা আমরা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বলেছিলাম। যে এখানে যেটা ডেল্টা দিয়ে বুঝিয়েছিলাম যে CFAC ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, বা এটা স্থিতি শক্তি বলা হয় অনেক সময়, হ্যাঁ, স্থায়িত্ব বা স্থিতিশীলতার শক্তি বলা হয়। তো দেখো এই ডেল্টা সেই ব্যবধানের মানটা আমরা বলেছিলাম এখানে ডেল্টা টি দ্বারা প্রকাশ করা হয়, যার মান 10 ডেকয়, অর্থাৎ এই ব্যবধানটার মান ডেল্টা টি বা 10 ডেকয়। এবার লক্ষ্য করো এই যে উপরে T2 সেটের শক্তির মানটা এখানে 0.4 ডেল্টা টি, বা এটাকে বলা হয় 4 ডেকো অথবা 4 ডেকো ডিকিউ। আর এটা দেখো 0.6 ডেল্টা টি, অর্থাৎ এই শক্তির ব্যবধানটা, এই নিম্ন শক্তির ব্যবধানটা 0.6 ডেল্টা টি বা 6 ডেকো, 6 ডেকয় ডিকিউ। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার চতুস্তলকীয় জটিল যৌগের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড বিভাজন। এখন এই মানগুলো কি করে বেরোলো তোমার ধারণা তোমাদের একটু দিচ্ছি, লক্ষ্য করো। আমি এখানটা মুছে দিচ্ছি, নিচে ক্যালকুলেশন করে দেখে দিচ্ছি যে এটার মানটা কেমন এসেছে। ধরে নাও এই T2 সেটের প্রত্যেকটা শক্তির মান, হ্যাঁ, যদি T2 সেটের প্রতিটি কক্ষকের, অর্থাৎ ওখানে তো 3টি কক্ষক রয়েছে, প্রতিটি কক্ষকের শক্তি সমান স্মল এ, এই শক্তির মানটা আমরা ধরে নিলাম কত, স্মল এ, এবং ই সেটের প্রতিটি কক্ষকের শক্তি সমান ধরো বি। কেমন? তাহলে এখানে কথাটা বুঝতে পারছো? তাহলে কি হবে না, যদি ওটা হয়, আমরা যদি একটু লিখছি হয়, তবে এখান থেকে একটা রিলেশন পাওয়া যাচ্ছে। দেখো তিনটে প্রত্যেকটাতে এ, তাহলে মোট কত শক্তি হবে না 3a ইকুয়াল টু এটা হবে টুয়াইস বি। কারণ নিট শক্তি, গড় শক্তির মান সবসময় সমান থাকবে, অর্থাৎ এই তিনটার ক্ষেত্রে যতটা শক্তি বৃদ্ধি হয়েছে এই দুটি কক্ষকের ক্ষেত্রে ততটি শক্তি হ্রাস হয়েছে। তার মানে ওদের শক্তি মোট বৃদ্ধি ইজিক্যাল টু মোট শক্তির হ্রাস। এই কথাটি এখানে মাথায় রাখার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। এবং আরেকটা কি পেয়েছি আমরা, না এই টোটালটা তো আমরা প্রত্যেকটা শক্তির মান এ আর বি ধরেছি, তাহলে এ আর বি মোট যোগফলটা কত হবে, ডেল্টা টি। ডেল্টা টি মানে 10 ডেকয়। এবার এই দুইয়ের মধ্যে সমাধান করে, হ্যাঁ, এটাকে যদি আমরা 1 নম্বর এবং এটাকে যদি 2 নম্বর বলি, 1 এবং 2 সমাধান করো বীজগাণিতিক উপায়ে। সমাধান করে পাই, দেখো এই দুটো সমাধান করলে তুমি এর মানটা পেয়ে যাবে 0.4 ডেল্টা টি, বা ডেল্টা টি তো 10 ডেকয়, মানটা বসিয়ে দাও 4 ডেকো, 4 ডেকয়। কেমন? এটা সমান 4 ডেকয়। এবং বির মানটা এসে যাবে, তাহলে বির মানটা বসিয়ে দিলে দেখবে 0.6 ডেল্টা টি বা 6 ডেকয়। তাহলে এইভাবে কিন্তু এই দুটো মান বেরিয়ে আসে ক্যালকুলেশন করলে বীজগাণিতিক উপায়ে। আমরা এইভাবে দেখো এদের চতুস্তলকীয় ক্রিস্টাল ফিল্ড বিভাজন পরিষ্কার বোঝাতে পারলাম। এরপরে অষ্টতলকীয় ক্রিস্টাল ফিল্ড বিভাজন আমরা নেক্সটে করাবো।